আমি জানি এই চিঠির কথা একদিন সবার সামনে আসবেই। আমি যখন আমার জায়ের কথা মতো চলতে পারবো না, তখন তিনি একটা দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা আছে। আর উনি যেভাবে আমার উপর হুকুম চালান, তাতে মনে হয় না খুব বেশি দিন আমি তার কথা মতো চলতে পারবো। সবসময় অন্য একজনের মন মতো চলা সম্ভব না। আমি মানুষ, কোনো রোবট না। মাঝে মাঝে ভাবি নিজের থেকে সব বলে দিই রিহানকে, কিন্তু বলার সাহস আর হয়ে ওঠে না। একদিন মেজো জায়ের সাথে আমার খুব কথা কাটাকাটি হলো। মেজো জায়ের সাথে কথা কাটাকাটি কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে নয়, একটা জমির বিষয় নিয়ে। রিহান তার বাবার কাছ থেকে কিছু জমি কিনেছিল, যেই জমির ফসল বর্তমান পরিবারের সবাই মিলে খাচ্ছি। কিন্তু আমার ভাসুর সেটা অন্য জায়গায় বন্ধক দিয়ে তাকে কিছু টাকা দিতে বলছেন। ব্যবসার জন্য নাকি তার কিছু টাকার প্রয়োজন। পরে যখন তার ব্যবসা একটু ভালো হবে, তখন উনি জমিটা ছাড়িয়ে দেবেন। কিন্তু রিহান কেন জানি রাজি হলো না। বলল, ভাই, তুমি আগেও আমার কাছ থেকে টাকা ধার নিয়েছো, ওইগুলো এখনো দাওনি, তাই এখন আমি তোমাকে আর টাকা দিতে পারবো না। তাছাড়া এই জমির ফসলে আমাদের সংসারের অনেকটা হেল্প হয়। জমিটা বন্ধক দিলে দেখা যাবে চাউল কিনে খেতে হবে। ভাসুর মুচকি হেসে বললেন, অনেকবার তো দিয়েছিস, আরেকবার দে, এইবার তোর টাকা ফেরত দেব, কথা দিলাম। না ভাই, আমি আর টাকা দিতে পারবো না, জমিও বন্ধক দেব না। এমনি আমার আজকাল অর্থমন্দা চলছে, তাছাড়া আমার একটা মেয়ে আছে, তার কথা আমার ভাবতে হবে। তুমি এর আগেও কয়েকবার আমার কাছ থেকে টাকা ধার নিয়ে আর দাওনি। দেখা যাবে জমিটা বন্ধক দিয়ে তুমি নিশ্চিন্তে ঘুরে বেড়াবে, পরে ওইটা আমাকেই ছাড়াতে হবে। তাহলে দিবি না? না। আচ্ছা, এই ঘটনা ওইখানেই শেষ। রিয়ান আর ওর ভাইরা অনেক সহজ সরল, ওনাদের মাঝে কখনো কোনো ঝামেলা হতে দেখিনি। যদিও রিহানের রাগটাই বেশি, রিহানের ভাইরা ওইভাবে মেনে নেয়। কিন্তু এইবার মেজো ভাসুর যে রিহানের ব্যবহারে কষ্ট পেয়েছেন, সেটা বোঝাই যাচ্ছে। টাকা না দেওয়ায় ভাসুর রিহানের ওপর অনেক ক্ষুব্ধ হলেন। সকাল থেকে মেজোঝা আমাকে ঘরে এসে বকতে লাগলেন, রিহানকে তুই নিষেধ করেছিস জমি দিতে, তাই না? আমি নিষেধ করতে যাব কেন? কই, আগে কিছু চাইলে তো রিহান এভাবে মুখের ওপর মানা করতো না, এখন করলো, আর সেটা তোর কারণেই। দেখেন আপু, আমি রিহানকে তেমন কিছুই বলিনি। তাছাড়া আমি এইসব ব্যাপারে কখনোই নাক গলায়ও না। রিহানের টাকা পয়সা আমার কাছে রাখতে দেয়, ব্যাস এইটুকুই। কিন্তু কখনোই আমি ওর জবাবদিহিতা করি না। ও টাকা দিয়ে কি করলো, কাকে দিল, কেন দিল, আমি মনে করি এইসব ব্যাপারে আমার না জানালেও চলবে। আমার যখন যা লাগছে দিচ্ছে, সংসার চালাচ্ছেন, বাবা মাকে দিচ্ছেন, মেয়ের যা লাগছে আনছেন, আর মাস শেষে কিছু টাকা ব্যাংকে জমাও রাখছেন। তাই আমি এইসব ব্যাপারে কখনো কিছু বলি না রিহানকে। তুই বললি আর আমি বিশ্বাস করলাম, তাই না? আপনি বিশ্বাস করেন না করেন তাতে আমার কিচ্ছু এসে যায় না। কি এত বড় কথা? সত্যিই কিচ্ছু এসে যায় না? দেখেন আপু, আপনি আমাকে অনেক সময় অনেক রকম কথা বলেন, আমাকে সব সময় কাজের হুকুম দিয়ে যান। কাজ করে দিলে সেটার মধ্যেও আপনি খুঁত বের করেন। রান্না সবার কাছে ভালো হলেও আপনার কাছে ভালো হয় না কেন আপু? আপনি সব সময় আমার এত দোষ খোঁজেন কেন? স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা, তাই না? স্বামীকে কিভাবে কুমন্ত্রণা দিয়ে ভুলিয়ে রেখেছিস। আমরা কি তোদের জমি নিলে ওইটা পরে ছাড়িয়ে দিতাম না? শুনুন আপু, এটা ওদের ভাই ভাইয়ের ব্যাপার, ওনারা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। আপনি বা আমি এসবের মধ্যে না গেলেই ভালো হয় না? আপনিও পরের মেয়ে, আমিও পরের মেয়ে, কিন্তু ওনারা আপন ভাই। একবার ঝগড়া করবেন, আবার মিলবেন। তাই আমার মনে হয় ওদেরকে ওদের মতো ছেড়ে দেওয়াই ভালো। বাহ, ভালোই জ্ঞান দিচ্ছিস দেখছি। তর্কও দেখি ভালোই করতে পারিস। তর্ক বন্ধ করবি নাকি চর বসিয়ে দেব গালে? কথাবার্তা একটু হিসেব করে বলবেন। আপনি বড় বলে সম্মান করে কিছু বলছি না আপনাকে। কি বললি রে তুই? তোর এই তর্কের সাজা কিন্তু পাবি তুই। আমার বিয়ের 5 বছর 6 মাস চলছে, এর মধ্যে কখনো কি আমি আপনার কথার ওপর কথা বলেছি? কিন্তু আপনি আমার ধৈর্যের বাঁধ ভাঙতে বাধ্য করছেন। কখনো আপনার কথার ওপর কথা বলি না বলে ভাববেন না যে কখনোই বলবো না। এই তুই কি বললি আমাকে? সংসার করতে দিচ্ছি তো, তাই মুখে এত বড় বড় কথা বলার ঝুড়ি বুঝি? আপনি আমাকে সংসার করতে দিচ্ছেন? হ্যাঁ, এখনই যদি সবকিছু ফাঁস করে দিই না, তাহলে তোর গলার আওয়াজ আর এমন থাকবে না।
ঠিক আছে, ফাঁস করে দিন। যদি রিহান আমাকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে ও ব্যাপারটা বুঝবে, আর যদি আমার প্রতি ওর ভালোবাসার ঘাটতি থাকে তাহলে ও যা করার করবে, আমি তার জন্য প্রস্তুত। আচ্ছা, তাহলে রেডি থাকিস সংসার ভাঙার কষ্ট সহ্য করার জন্য। কষ্ট? রোজ রোজ এমন আতঙ্ক নিয়ে বাঁচাচ্ছে, একবারেই সব শেষ হয়ে যাওয়া ভালো। এই বলেই ওখান থেকে চলে আসলাম। রাগের মাথায় অনেক কিছু বলে ফেললেও এখন ভয় হচ্ছে, সত্যি সত্যিই না সংসারটা ভেঙে যায়। এমন কিছু হলে আমার মেয়ের কি হবে? তারপর থেকে রোজ রোজ তার সাথে কিছু না কিছু নিয়ে ঝামেলা চলতেই থাকে। এইসবে আমি রীতিমতো মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম। একদিন ওনার আমাকে মেন্টালি টর্চার, অন্যদিকে রিহানের বিশ্বাস হারানোর ভয় আমাকে আষ্টে পিষ্টে জাপটে ধরেছে। আমি ধরেই নিলাম রিহান এইবার বাড়িতে আসলে হয়তো মেজোজা রিহানকে সবটাই জানাবেন। প্রতি মাসের 10 তারিখের দিকে রিহান বাড়ি আসে, এইবারও আসলো। রিহান আমাকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? না তো, ঠিক আছি। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি ঠিক আছো। কেমন শুকিয়ে কালো হয়ে গেছো, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। দেখে মনে হচ্ছে কতদিন ধরে ঘুমাও না। সুন্দর উজ্জ্বল মুখটা কেমন মলিন হয়ে আছে। কি হয়েছে তোমার বলো তো? বড় যা বললেন, ফারিয়াকে একটা ভালো ডাক্তার দেখাও রিহান, ঠিক মতো খায়ও না আজকাল। রিহান আর আমি আর কোনো কথা না বলে দুজনেই ঘরে চলে আসলাম। আমি আর রিহান যখন একসাথে বসে থাকি বা মেয়েকে নিয়ে দুজনে একসাথে হাসি ঠাট্টা করি, মেজোজা এসে রিহানকে ডাকে, এমন ভাব করে যেন কিছু বলবে বলবে ভাব। প্রতিবার উনি যখন এমনটা করেন আমি ভাবি এখনই হয়তো সব কিছু বলে দেবেন, কিন্তু বলতে গিয়েও বলেন না। আমি বুঝতে পারলাম এসব করে আমাকে মেন্টালি টর্চার করা হচ্ছে, যার ভয়াবহতা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। রাতে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, রিহান পাশে এসে আমার গা ঘেঁষে বসে বলল, চলো কালকে ডাক্তারের কাছে যাই। কেন? তোমাকে ডাক্তার দেখাবো। আমার তো কিছু হয়নি। কিছু না হলে তোমাকে এমন অসুস্থ দেখাচ্ছে কেন? আমি মেয়েকে ঘুম পাড়িয়ে আমার কাছ থেকে একটু দূরে শুইয়ে আমার পাশে রিহানকে শোয়ার জায়গা করে দিলাম। রিহান আমাকে জড়িয়ে ধরলো। আমি রিহানের বুকে মাথা রেখে বললাম, একটা কথা বলবো? বলো। সবাই তো স্বামী স্ত্রী একসাথে থাকে, আমরা কি একসাথে থাকতে পারি না? আমার কথা শুনে রিহান অবাক হলো বটে, তাও বলল, আমরা কি আলাদা? আলাদা না, আবার একসাথেও না। হিসেব করে দেখো, বছরে কয়দিন তোমার সাথে আমার দেখা হয় তুমিই বলো? 12 মাসে 24 দিন। প্রতি মাসে বাড়ি এসে 2 দিন করে থাকো। আর এই 5.5 বছরে তোমার সাথে আমার মোট দেখা 314 দিন, মানে গড়ে 1 বছরও না। এটা কি তোমার অভিযোগ? অভিযোগ না, আকাঙ্ক্ষা বলতে পারো। তোমাকে এখনো আমার অচেনা মনে হয়, তাই নাকি? আর আমাদের মেয়েই বা তোমাকে কতক্ষণ কাছে পায় বলো? এই 2 দিনে তো তুমি নানান কাজে ব্যস্ত থাকো। আমার মেয়েও তো তার বাবাকে কাছে পেতে ইচ্ছে করে অন্য বাচ্চাদের মতো। আর তোমার? সবার মতো আমারও ইচ্ছে করে প্রতি রাতে স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে। আমারও যে ইচ্ছে করে না বলবো না, কিন্তু রিহান, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাবে? রিহান চুপ করে আছে। তুমি না আমাকে ডাক্তার দেখাতে চাও? আসলে কি ডাক্তার আমার রোগ সারাতে পারবে? আমার রোগ তো শরীরে নয়, মনে, যার সুরাহা একমাত্র তোমার কাছেই। রিহান কোনো প্রতি উত্তর করলো না। লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে আমাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরলো। আমার এই সব বলার কারণ, আমি এখান থেকে দূরে চলে যেতে চাইছি। এখান থেকে দূরে চলে গেলেই হয়তো আমি ভালো থাকবো। রোজ রোজ এই ভয়, মেন্টালি টর্চার আমি আর নিতে পারছি না। রিহান এমনিতে আমাকে অনেক ভালোবাসে, আমার কষ্টও সহ্য করতে পারে না। রিহানকে ওপর থেকে দেখে রাগী মনে হলেও ভেতর থেকে ও ততটাই নরম মনের মানুষ। আর আমি এখন এই মানুষটাকেই ভালোবাসি, সত্যি ভালোবাসি। তবে জানি না এই ভালোবাসা টিকবে কতদিন। আপাতত এই যন্ত্রণা থেকে মুক্তি চাই, তাই রিহানকে ওইগুলো বলা। তবে জানি না এই নরক থেকে মুক্তি পাবো কিনা। বন্ধুরা, গল্পটির পরবর্তী পর্ব আগামীকাল শেয়ার করা হবে, অথবা ডেসক্রিপশন বক্স আর এই ভিডিওর প্রথম কমেন্টেও এই গল্পের পরবর্তী পর্ব ও পূর্ববর্তী পর্বের লিঙ্ক ধারাবাহিকভাবে শেয়ার করা থাকবে, অবশ্যই দেখে নেবেন। আর গল্পটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।